আচ্ছা, একটা দারুণ ব্যাপার ভাবা যাক। ধরুন আপনাকে সুযোগ দেওয়া হলো পুরো 6 মাসের জন্য পৃথিবী থেকে একেবারে গায়েব হয়ে যাওয়ার। কি হবে তাহলে? চলুন আজ আমরা এই অদ্ভুত কিন্তু শক্তিশালী ভাবনাটা নিয়ে একটু গভীরে যাই। চলুন একদম ইতিহাসের পাতা থেকে একটা গল্প দিয়ে শুরু করি। সালটা ছিল ১৬৬৫। চারিদিকে প্লেগের মহামারী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ। আইজ্যাক নিউটন নামের এক তরুণ ছাত্র বাধ্য হলেন গ্রামে ফিরে যেতে। ভাবুন একবার, সেখানে কোনো প্রফেসর নেই, কোনো লাইব্রেরি নেই, আছে শুধু অফুরন্ত অখণ্ড নীরবতা আর একাকিত্ব। এখানেই আসল প্রশ্নটা আসে। নিউটন কি আগে থেকেই জিনিয়াস ছিলেন, তাই তিনি এই একাকিত্বকে কাজে লাগাতে পেরেছিলেন? নাকি ওই একাকিত্বটাই তাকে জিনিয়াস বানিয়ে দিয়েছিল? যদি দ্বিতীয়টাই সত্যি হয়, তাহলে ভাবুন তো, 6 মাসের এমন নীরবতা একজন সাধারণ মানুষের ভেতর থেকে কি বের করে আনতে পারে? তো চলুন দেখে নিই এই পুরো জার্নিটা কেমন হতে পারে। আমরা মাস ধরে ধরে দেখব কিভাবে এই রূপান্তরটা ঘটে। প্রথমেই যে বিষয়টা বোঝার দরকার তা হলো কেন আজকের এই সবসময় কানেক্টেড থাকার দুনিয়ায় হঠাৎ করে নিজেকে সবকিছু থেকে সরিয়ে নেওয়াটা এত পাওয়ারফুল কেন। মানে আমাদের ব্রেন তো সারাক্ষণ ব্যস্ত। এই ফোনের নোটিফিকেশন, কাজের চাপ, সোশ্যাল মিডিয়ার হইচই, এই সব কিছুর মধ্যে গভীর ভাবার সুযোগটা কোথায়? একাকিত্ব ঠিক সেই স্পেসটা তৈরি করে দেয় যেখানে আমাদের মন শান্ত হয়ে নিজের আসল কাজটা করতে পারে। তো এই 6 মাসের যাত্রাপথটা দেখতে কেমন হবে, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রত্যেকটা মাস একটা নতুন অধ্যায়। প্রথম মাসটা কিন্তু একদমই সহজ নয়। এটা কোনো রোম্যান্টিক জার্নি না, এটা একটা যুদ্ধ, নিজের সাথেই নিজের যুদ্ধ। আর এখান থেকেই শুরু হয় আসল লড়াইটা। শুরুতে কি হবে জানেন? বারবার ফোনটা হাতে নিতে ইচ্ছে করবে। একটা অস্থির ভাব, মনে হবে যেন দুনিয়ার সব কিছু মিস হয়ে যাচ্ছে। কিন্তু আসল কথা হলো, মানুষজনকে নয়, মিস করা হয় ওই অ্যাটেনশনটা, ওই যে সোশ্যাল ভ্যালিডেশন, ওটাকেই। আর মজার ব্যাপার হলো, বিজ্ঞানও কিন্তু এটাই বলে। এই সোশ্যাল অ্যাপ্রুভালের নেশাটা আমাদের ব্রেনের ঠিক সেই অংশটাকেই অ্যাক্টিভেট করে যেটা ড্রাগ অ্যাডিকশনের জন্য দায়ী। মানে ব্রেনের কাছে এটা একটা সত্যিকারের অ্যাডিকশন। তাই তো শরীর আর মন দুটোই বিদ্রোহ করে বসে। তো প্রথম মাসের ওই ঝড়টা যখন একটু থামে, তখন কি হয়? ভেতরের কোলাহলটা কমে আসে। আর ঠিক তখনই গভীর থেকে এমন কিছু জিনিস ভেসে উঠতে শুরু করে যা এতদিন চাপা পড়েছিল। শুরু হয় নিজের অতীতের মুখোমুখি হওয়ার পর্ব। এই সময়টাতেই আর পালানোর কোনো পথ থাকে না। এতদিন যে স্মৃতিগুলো ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, সেগুলো সব সামনে চলে আসে। কেন ওই সম্পর্কটা টেকেনি? কেন ওই সুযোগটা নেওয়া হয়নি? এই কঠিন সত্যিগুলোর মুখোমুখি হওয়ার জন্য সাহস লাগে। প্রাচীন রোমের সম্রাট মার্কাস অরেলিয়াসও কিন্তু এটাই করতেন। তিনি তার ব্যক্তিগত ডায়েরিতে নিজের ভেতরের এই ক্ষতগুলোর মুখোমুখি হতেন, কারণ তিনি জানতেন যে জখমটাকে আপনি স্বীকারই করবেন না, সেটা সারবে কিভাবে। আর এই মুখোমুখি হওয়ার পর্বটাই জন্ম দেয় সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটার: আমি আসলে কে? যখন আমাকে দেখার জন্য কেউ নেই, তখন আমি কেমন? আমার পছন্দ, আমার মতামত, আমার কাজ, এগুলো কি আসলেই আমার, নাকি সবই অন্যদের দেখানোর জন্য একটা অভিনয়? তো যখন পুরনো আমির এই দেয়ালটা ভেঙে পড়ে, ঠিক তখনই মস্তিষ্ক একটা নতুন আমিকে গড়ার কাজ শুরু করে। এটাই হলো সেই রিওয়ায়ারিং বা পুনর্গঠনের সময়। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানের এর একটা দারুণ ব্যাখ্যা আছে। নামটা হলো নিউরোপ্লাস্টিসিটি। মানে আমাদের ব্রেনটা কিন্তু পাথরের মতো শক্ত নয়, বরং নরম মাটির মতো। আমরা যা ভাবি, যা করি, সেভাবেই ব্রেনের কানেকশনগুলো নতুন করে তৈরি হয়। একেবারে হাতে কলমে ব্রেনটাকে বদলে ফেলা যায়। আর এই বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণটা হলো, আমরা তখন রিয়্যাক্ট করা থেকে রেসপন্ড করতে শিখি। পার্থক্যটা কি? ধরুন কেউ আপনাকে একটা খারাপ কথা বলল, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে উত্তর দেওয়াটা হলো রিয়াকশন। আর এক মুহূর্ত থেমে ঠান্ডা মাথায় ভেবে উত্তর দেওয়াটা হলো রেসপন্স। এই একাকিত্ব আপনাকে ওই এক মুহূর্ত থামতে শেখায়। আর যখন কেউ রেসপন্ড করতে শেখে, তখন তার মধ্যে একটা দারুণ বিশ্বাস জন্মায়। বিশ্বাসটা হলো, আমার জীবনের কন্ট্রোল আমার হাতে। বাইরের কোনো ঘটনা বা মানুষ আমাকে নিয়ন্ত্রণ করছে না। আর এই বিশ্বাসটাই কিন্তু মানসিক চাপ কমিয়ে দেয় আর আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
আচ্ছা, যখন নিজের ভেতরের জগৎটা এতটা বদলে যায় তখন বাইরের জগৎ মানে আমাদের সম্পর্কগুলোও কি একই থাকে? একদমই না। চলুন দেখি সম্পর্কগুলোর কি পরিবর্তন আসে। সাধারণত আমরা দুই কারণে সম্পর্ক টিকিয়ে রাখি। এক, ভয় থেকে, মানে একা হয়ে যাওয়ার ভয়ে কোনো সম্পর্ককে আঁকড়ে ধরে থাকা। আর দুই, ভ্যালু থেকে, মানে যখন কেউ সত্যিই আপনার জীবনে পজিটিভ কিছু যোগ করে। একাকিত্বের এই জার্নিটা আপনাকে ভয় ভিত্তিক সম্পর্কগুলো চিনিয়ে দেয় এবং সেগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। আর এরপর এ দীর্ঘ যাত্রার শেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা, যখন একজন নতুন আরও সম্পূর্ণ সত্তার জন্ম হয়। এটাই হলো নিজের আসল আমির সাথে দেখা হওয়ার মুহূর্ত। মনোবিজ্ঞানীরা এটাকে একটা সুন্দর নাম দিয়েছেন, সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন। এর মানে হলো নিজের সবটা, নিজের ভালো দিক, খারাপ দিক, ভয়, সাহস, রাগ, ভালোবাসা সবকিছুকে একসাথে গ্রহণ করে নেওয়া। কোনো কিছুকে অস্বীকার না করে সবটা মিলিয়েই একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠা। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং ঠিক এটাই বলে গেছেন। তিনি বলেছেন, পূর্ণতা মানে নিজের কোনো একটা অংশকে কেটে বাদ দেওয়া নয়, বরং নিজের সব বিপরীত দিকগুলোকে একসাথে মিলিয়ে নেওয়া। এটাই আসল ম্যাচুরিটি। সুতরাং ব্যাপারটা এমন নয় যে নতুন কিছু তৈরি হলো, বরং যা আপনার ভেতরে সবসময়ই ছিল সেটার ওপর থেকে ধুলোর আস্তরণটা সরে গেল। সমাজ, পরিবার, অন্যের মতামত দিয়ে গড়া খোলসটা খসে পড়ল। আয়নার সামনে যে মানুষটাকে দেখা যায় সে কোলাহলে নয়, নীরবতায় তৈরি হয়েছে। এই যাত্রার জন্য নিউটনের মতো কোনো প্লেগের দরকার নেই, বা কোনো জেলখানায় যাওয়ারও দরকার নেই। দরকার শুধু একটা সিদ্ধান্তের, নিজের ভেতরের ডাকটা শোনার সিদ্ধান্ত। পৃথিবী তো সবসময় কোলাহল করবে। প্রশ্ন হলো, আপনি নিজের ভেতরের সেই নীরব ডাকটা কবে শুনবেন?